সো পরের প্রশ্নটা দেখি। 13 নম্বর প্রশ্নে আছে নবজাতকের প্রথম কান্নার কারণ কি? তো প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করার পর সাধারণত সে কান্না করে। এর একটা কারণ হচ্ছে যাতে ফুসফুসে সঠিক পরিমাণে বাতাস যায় এবং কোনো ধরনের বার্ডেন থাকলে সেটা যাতে সরে যায় আর কি। তো শিশু কান্না করলে সেটা কিন্তু আসলে ভালো হয়, এটা কিন্তু কান্না করতে চায়, ইনফ্যাক্ট পিঠে কিন্তু থাপ্পড়ও মারে ডাক্তাররা। সো এটার কারণ কি? ফুসফুসে বায়ু প্রবেশ। এটা হচ্ছে সঠিক উত্তর হবে তাহলে কত? ক। 13 সঠিক উত্তর ক। 14 নিম্নলিখিত কোন উপজাতি বাংলাদেশের নয়? তো বাংলাদেশে প্রায় 50 প্রজাতির আছে, উপজাতি আছে, বাট আমরা সবাই জানি যে মারমা, ত্রিপুরা, চাকমা, এরা সব হচ্ছে আমাদের দেশে খুবই নাম আছে, বাট একটা উপজাতির নাম আমরা কিন্তু শুনি না, সেটা কে? মাউরি। এই মাউরি কিন্তু বাংলাদেশের উপজাতি না, এই জন্য সঠিক উত্তরটা আসবে হচ্ছে গ, মাউরি। এরপর আছে 15 নম্বর প্রশ্নে যাই। বাংলাদেশের জনগোষ্ঠীর প্রধান আমদানিকারক দেশ কোনটি? অর্থাৎ বাংলাদেশের যে মাইগ্রেট পিপল, অর্থাৎ এই দেশ থেকে আমরা কিভাবে বাইরের দেশে যে জনবল পাঠাই বা বিভিন্ন দেশে যে আমাদের লোকজনগুলা যায়, এরা আসলে কোন দেশে বেশি যায়? ওমান, মালয়েশিয়া, সৌদি আরব এবং লিবিয়া, 4টা দেশ আছে এবং 4টা দেশেই কিন্তু বাংলাদেশের মানুষজন ওইখানে যে কর্মসংস্থান করে খায় বা থাকে, তো সব থেকে বেশি কিন্তু যায় আছে সৌদি আরবে। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে গ, সৌদি আরব। দেন আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্নটা আছে, বাংলার প্রথম স্বাধীন রাজা কে? তো বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন হচ্ছে রাজা শশাঙ্ক। তাহলে সঠিক উত্তরটা আসবে হচ্ছে রাজা শশাঙ্ক। বাকি যারা আছে, গোপাল ছিল পাল বংশের রাজা, বিজয় সেন ছিল সেন বংশের রাজা, আকবর ছিল হচ্ছে মোগল সাম্রাজ্যের রাজা, বাট বাংলায় প্রথম এই গোপালেরও আগে ছিল হচ্ছে শশাঙ্ক। এজন্য সঠিক উত্তরটা আসবে, প্রথম বলছে, সঠিক উত্তর আসবে হচ্ছে শশাঙ্ক। এরপর চলে যায়, মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন কে? তো মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি বা মূল্যকে পরিবর্তন করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলা পদ্ধতি অনেকে আবিষ্কার করছিল। ইলতুৎমিশ, তারপরে সেই সঙ্গে আছে আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন মোহাম্মদ, কিন্তু অনেকেই করছে, বাট মূল্য নিয়ন্ত্রণের এই পদ্ধতিটার প্রবর্তক হচ্ছে আলাউদ্দিন খলজি। এবং তিনি যে প্রবর্তন করছিলেন তিনি কিন্তু আসলে ব্যর্থ হয়েছিলেন এবং অ্যাট লাস্ট তিনি তার পদ্ধতি থেকে সরে আসতে কিন্তু বাধ্য হয়েছিলেন। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে গ, আলাউদ্দিন খলজি। এরপর আছে 18 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো পানিপথের মোট 3টা যুদ্ধ হয়, এর মধ্যে যে প্রথম যুদ্ধটা হয়েছিল এটা বেসিক্যালি হয়েছিল হচ্ছে বাবরের সাথে ইব্রাহিম লোদির। বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ হয় এবং এই যুদ্ধটা হয়েছিল হচ্ছে 1526 সালে। এবং এই যুদ্ধে বাবর, বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ, বাবর জিতে যায়। সো এই জন্য সঠিক উত্তরটা হবে কি? পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। তাহলে 18 সঠিক উত্তর হচ্ছে গ। সুন্দর করে মনে রাখতে হবে, 18 সঠিক উত্তর হচ্ছে গ, 1526 সাল। এই হচ্ছে আমাদের নার্সিং অ্যাডমিশনের ইতিহাসে যত প্রশ্ন আছে আমরা জিকে কিন্তু সব শেষ করে ফেলছি। এখন আমরা মেডিকেলের ইতিহাস একটু আলোচনা করবো বা মেডিকেলের প্রশ্নগুলো নিয়ে এখন একটু কথা বলবো। তো সর্বপ্রথম মেডিকেলের যে প্রশ্নটা নিয়ে আলোচনা আছে, 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের কোনটি? অর্থাৎ মুক্তিযুদ্ধের সাথে আসলে রিলেটেড উপন্যাস আসে কোনটি? তো এখানে যেগুলো আছে, যে লাল সালু, আমরা কিন্তু সবাই জানি এখানে লাল সালু কি করছিল। লাল সালুর সাথে তো আমরা জানি যে এটা হচ্ছে মজিদ, সে আছে একটা দরগানে ধর্ম ব্যবসা, তাহলে তো এটা হবেই না। কিতদাসের হাসি, এটাও কিন্তু না, ওইখানে কিন্তু অন্য একটা ভাবে দেখানো হয়েছে, ইরানের একটা কাহিনী দেখানো হয়েছিল। এরপর আছে সারেং বউ, আর আছে কি মা। মা হচ্ছে আনিসুল হকের একটা আছে লিখিত আছে একটা উপন্যাস, আর আছে কি সারেং বউ। তো সঠিক উত্তর হবে হচ্ছে সারেং বউ। ওকে, সো পরের প্রশ্নটা দেখি, যে বীরশ্রেষ্ঠ ন্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করেন? তো আমরা জানি যে আমাদের বীরশ্রেষ্ঠ আছে 7 জন, 7 জন কিন্তু 7টা বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ করছিল, বাট নূর মোহাম্মদ শেখ ইনি যুদ্ধ করছিলেন হচ্ছে 8 নম্বর সেক্টরে। অর্থাৎ ইনার বাসাও কিন্তু আসলে ওইদিকেই ছিল, মানে খুলনার দিকে। তো যার কারণে তিনি কিন্তু খুলনা, যশোর, মানে নড়াইলে বাসা, তো ওই দিকেই আসলে যুদ্ধ করছিল। তাই সঠিক উত্তর হবে হচ্ছে 8 নম্বর সেক্টর। 2 এর সঠিক উত্তর হচ্ছে ক। 3 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী কত সালে বাংলাদেশ ত্যাগ করেন? তো মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনীর সাথে বাংলাদেশি মানুষের মিক্স করে তৈরি হয়েছিল হচ্ছে মিত্র বাহিনী, এবং তাদের কাছে কিন্তু পাকিস্তানি বাহিনী কিন্তু সারেন্ডার করছিলেন। জগদীশ সিং অরোরা এই ব্যক্তি ছিল মিত্র বাহিনীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বা তিনি ছিলেন হচ্ছে মিত্র বাহিনীর সেনা প্রধান। তো আমাদের এই দেশে যখন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ভারতীয় সেনাবাহিনীরা আমাদের দেশে কিন্তু ছিল, এখন থাকার পরে আমাদের দেশে সার্বভৌমত্ব আসলে খর্বিত হচ্ছিল। এই জন্য বঙ্গবন্ধু অনুরোধ করছিলেন যে ভারতীয় যে ইন্দিরা গান্ধীকে, যে আপনার সেনাগুলাকে আমাদের দেশ থেকে নিয়ে যান। সেটা হচ্ছে 12 মার্চ 1972 সালে ভারতীয় সেনারা বাংলাদেশ থেকে পার্মানেন্টলি ইন্ডিয়াতে চলে যায়। তাই সঠিক উত্তর হবে 12 মার্চ 1972।
ওই সো পরের প্রশ্নে চলে যাই। পরের যে প্রশ্নটা আছে, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? তো বাংলাদেশে কিন্তু আমরা জানি যে 16টি জনপদ আছে। এতগুলা জনপদের মধ্যে সব থেকে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড। তাই সঠিক উত্তর হবে হচ্ছে খ, পুণ্ড। দেন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? তো বাংলাদেশকে প্রথম আসছে যদি বলি স্বীকৃতি দিছে কে, সেটা দিছে হচ্ছে ভুটান। ভুটান প্রথম স্বীকৃতি দিছে হচ্ছে ভুটান। তারপরে যদি বলা হয় যে ঠিক আছে ভুটান দিছে, এখন বলেন তো মুসলিম বিশ্বের মধ্যে প্রথম স্বীকৃতি দিছে কে? মুসলিমদের মধ্যে প্রথম দিছে হচ্ছে সেনেগাল। আর ইউরোপের ভিতর প্রথম স্বীকৃতি দিছে হচ্ছে পূর্ব জার্মানি। তো এখন পূর্ব জার্মানি কিন্তু এখন হয়ে গেছে জার্মানি। তো এটা হচ্ছে পূর্ব জার্মানি দুই দিক থেকে হইতো, একটা হচ্ছে ইউরোপের মধ্যে আর সমাজতান্ত্রিক দেশের মধ্যেও কিন্তু প্রথম স্বীকৃতি দিয়েছে পূর্ব জার্মানি, সমাজতান্ত্রিক দেশের মধ্যে। আর যদি আরব দেশগুলোর কথা বলি সেক্ষেত্রে হবে হচ্ছে ইরাক। তাহলে কয়েকটা কথা বললাম, প্রথম দিছে হচ্ছে ভুটান, মুসলিম দেশের মধ্যে দিছে সেনেগাল, আর আরবদের মধ্যে দিছে ইরাক, আর সমাজতান্ত্রিক প্লাস ইউরোপীয় হইলে হবে আছে কি পূর্ব জার্মানি। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, পূর্ব জার্মানি। এরপর আসি 6 নাম্বার, পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন? তো এখানে যে নামগুলো আছে, যে মনীষ চৌধুরী, সে তো আমি জানি সে একজন শিক্ষক ছিলেন, কবর নাটক লিখছেন, তাহলে কি সে একজন লেখক, বাট দার্শনিক ছিলেন হচ্ছে ডক্টর গোবিন্দচন্দ্র দেব। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 6 ক, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। সো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর প্রথম যে ডাক টিকিটটা তৈরি করা হয়েছিল, সেই ডাক টিকিট বিপিন চিন্তিস যে ডাক টিকিটটা করছিল, সেই ডাক টিকিটে কোন ছবি ছিলেন? তো স্বাধীনতার পর যে ডাক টিকিটটা হয়েছিল সেই ডাক টিকিটের ছবি ছিল হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের। তো সঠিক উত্তর হবে হচ্ছে খ, কেন্দ্রীয় শহীদ মিনার। এরপর আছে 8 নাম্বার প্রশ্ন, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই যে গানটা, এই গানটা লিখছে হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, কিন্তু এটা কিন্তু দুইজন আসছে সুর করছে। প্রথম সুর করছিলেন আব্দুল লতিফ, আর দ্বিতীয় সুর করছেন হচ্ছে আলতাফ মাহমুদ। তাহলে এখানে আমাকে কি বলছে? প্রথম সুরকারের কথা। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? ঘ। এখন মাঝে মাঝে কিন্তু একটা প্রশ্ন আসে যে 21শে ফেব্রুয়ারি প্রথম গান কোনটি? সেটা হবে সে ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এই গানটা ছিল হচ্ছে গাজীউল হকের একটা গান, এবং এটা ছিল 21শে ফেব্রুয়ারি প্রথম গান। তো কখনো যদি প্রশ্ন আসে 21শে ফেব্রুয়ারি প্রথম গান কোনটি, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নে, 1966 সালে ঘোষিত 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয় ছিল? তো 6টা দফার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম ছিল হচ্ছে কেন্দ্রীয় শাসন বা সামরিক ঠামরিক এই বিষয়গুলো নিয়ে ছিল। এর মধ্যে 6টা দফার মধ্যে 3টা দফাতেই বলা হয়েছিল অর্থনীতি নিয়ে, যে এখানে টাকা পয়সা আমাদের কাছে কেন্দ্রীভূত থাকবে, আমরা একটা কমিশন দিব হচ্ছে কেন্দ্রকে, এইভাবে আসলে পরিচালিত হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে কোনটা? খ, 9 উত্তর হবে হচ্ছে খ। সো পরের প্রশ্নে চলে যাচ্ছি। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলা এসেছিল কে? তো ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসে আছে পর্তুগিজ। আর দ্বিতীয় যদি বলা হয়, দ্বিতীয় না, সর্বশেষ, প্রথম আর সর্বশেষটা আসবে। সর্বশেষ আসছিল হচ্ছে ফরাসিরা, তার মানে হচ্ছে ফ্রান্সের লোকজনরা। আর এদেশে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারছে কারা? ইংরেজরা। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে পর্তুগিজরা। ভাস্কো দা গামা 1498 সালে, ভাস্কো দা গামা 1498 সালে ভারতবর্ষে আসার পথ, ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। তো ভাস্কো দা গামা ছিল পর্তুগিজ, সেইভাবে পর্তুগিজরা এদেশে প্রথম আসে। এই জন্য সঠিক উত্তর হবে কোনটা? ক, পর্তুগিজ। এরপর চলে যায় 11 নম্বর প্রশ্নে, বাংলাদেশের যে প্রথম শিক্ষা কমিশন এটা গঠিত হয়েছিল, এই শিক্ষা কমিশনের নামটা আসলে কি ছিল? তো বাংলাদেশের যখন স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভের পরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢাইলে সাজানোর চেষ্টা হয়। তো এই দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর কুদরতে খুদাকে। তার এই শিক্ষা কমিশনের নাম ছিল ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। এই কমিশনের ফলে যে শিক্ষানীতি সেটা আসে 1974 সালে, এরা যেটা দিছিল। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গ, ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। এরপর আছে 12 নম্বর প্রশ্ন, আয়তনে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের টোটাল জেলা আছে 64টি। এই 64টি জেলার মধ্যে আয়তনের দিক থেকে সব থেকে বড় জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি। সবচেয়ে বড় কে? রাঙ্গামাটি। আর সবচেয়ে ছোট যদি বলা হয় সেটা হবে হচ্ছে নারায়ণগঞ্জ।
অনেকে আমাদের কিন্তু একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে মেহেরপুর বলে ফেলে। তো মনে রাখবেন মেহেরপুর কিন্তু আসলে সব থেকে ছোট না, মেহেরপুর হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হচ্ছে মেহেরপুর, সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে নারায়ণগঞ্জ ও রাঙামাটি। ওকে, সো আমরা আয়তনের পরে চলে যাই পরের প্রশ্নে, 13 নম্বর প্রশ্নে। মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছিল কত তারিখ থেকে? এখন মুজিব বর্ষ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আছে জন্ম হয়েছিল 1920 সালে 17 মার্চ। তো 100 বছর পরে 2020 সালে 1971 সালে জন্মগ্রহণ হয়, 2020 সালে আমরা তার জন্ম শতবার্ষিকী পালন করি। এই যে জন্ম শতবার্ষিকী, এই শতবার্ষিকীর প্রোগ্রামের আগে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয়, যেটা হয়েছিল আছে 100 দিন আগে। তো সেটা ছিল আছে 10 জানুয়ারি 2020 সাল থেকে ক্ষণ গণনা শুরু হয়েছিল। 14 নম্বর যে প্রশ্নটা আছে একটু দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন? বঙ্গবন্ধুকে কিন্তু ঢাকা কলেজে, তিনি কিন্তু কলকাতা ইসলামিয়া কলেজে পড়তেন, পরে কিন্তু ঢাকার কিন্তু ল ডিপার্টমেন্টে তিনি কিন্তু অ্যাডমিট হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কর্মচারী যে ইউনিয়ন আছে তাদের সঙ্গে তিনি আন্দোলন করছিলেন, বা তাদের অধিকার আদায়ের জন্য তাদের সাথে আন্দোলন করে একাগ্রতা প্রকাশ করছিলেন, যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কিন্তু বহিষ্কার করছিল। তো এই বহিষ্কারাদেশ অনেক বছর পরে 2010 সালের 14 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন 14 আগস্ট 2010 সালে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, 14 আগস্ট 2010 সালে। এরপরে প্রশ্নটা দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন পত্রিকা? তো বঙ্গবন্ধুকে কিন্তু অনেকে অনেক উপাধি দিয়েছিলেন, তার মধ্যে পোয়েটস অফ পলিটিক্স মানে আছে রাজনীতির কবি, এই উপাধি দিয়েছিল আছে নিউজ উইকস। মনে রাখতে হবে নিউজ উইকস এই পত্রিকা বঙ্গবন্ধুকে ছবি দিয়ে বলছিলেন পোয়েট অফ পলিটিক্স, অর্থাৎ পলিটিক্সের কবি। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের যে প্রশ্নটা আছে, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? তো বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। কি কি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 4টা হচ্ছে আমাদের সংবিধানের মূল নীতি। ওকে, সো পরের প্রশ্ন দেখি 17 নাম্বার। 7 মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল দলিল, উক্তিটি কার? তো চে গেভারা, মোস্তফা কামাল আতাতুর্ক, তারপর আছে মহাত্মা গান্ধী, বা এগুলা হচ্ছে বঙ্গবন্ধুর অনেক আগের, মানে 71 সালেরও আগের এরা ছিলেন কে নেলসন ম্যান্ডেলা। ইনাকে বলা হয়েছে আমাদের এই যে উক্তিটা, যে 7 মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল দলিল, এই উক্তিটা দিছেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার কিন্তু সাবেক প্রেসিডেন্ট বলা যায়, বা আমরা যে রেসিজম বলতেছিলাম, যে ধবল এবং কালোর মধ্যে যে ডিভাইডেশন, এটার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের রূপকার হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ওকে, সো 18 নম্বর প্রশ্নটা দেখি। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা হয় কোথায়? তো বাংলাদেশে কিন্তু অনেকগুলা স্পেস আছে যেখানে কিন্তু অনেক গণহত্যা হয়েছে, এর মধ্যে সব থেকে বেশি গণহত্যা হয়েছে চুকনাগড়, খুলনাতে, এইখানে সব থেকে বড় গণহত্যা হয়েছে। ওকে, সো তারপরে প্রশ্ন চলে যায় 19 নম্বর প্রশ্ন। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? তো বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল 2 মার্চ 1971 সালে। 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা আছে ওইখানে আসম আব্দুর রব কে উত্তোলন করছিলেন? আসম আব্দুর রব। আসম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করছিলেন, এই জন্য 2 মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবার চলে যায় 20 নম্বর প্রশ্নে। এম এ হান্নান কোথা থেকে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? এম এ হান্নান আছে সর্বপ্রথম বঙ্গবন্ধু ওয়ারলেস যোগে বাচ্চা কিন্তু চট্টগ্রামে পাঠাইছিলেন, এবং সেখানকার যে আওয়ামী লীগের নেতা এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে সর্বপ্রথম তার যে ঘোষণাপত্র সেটা পাঠ করছিলেন। পরে আসতে যেহেতু আছে সে বেসামরিক লোক, তো বেসামরিক লোক দিয়ে যখন আছে ঘোষণাপত্র পাঠ করা হয়, তো সেই জিনিসটা আসলে বেশি একটা খায় না, এই জন্য কি করছিল, আচ্ছা সামরিক লোক দিয়ে পাঠ করাইতে হবে। এই জন্য ওই সময় চট্টগ্রামের দায়িত্বে ছিলেন আছে জিয়াউর রহমান, পরে জিয়াউর রহমানদেরকে দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র দিয়ে ঘোষণাপত্রটা পাঠ করানো হয়েছিল। তাহলে ঘ উত্তর হবে কি? সঠিক উত্তর হবে কি? ঘ। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়। পরের যে প্রশ্নটা আছে 21। একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য বীর প্রতীক উপাধি পেয়েছিলেন। তো এখানে আমজে মালেরও আছে, ডেভিড নালিন আছে, রবিশঙ্কর আছে, উইলিয়াম ওয়ান্ডারল্যান্ড। তো সঠিক উত্তর হবে হচ্ছে ক, উইলিয়াম ওয়ান্ডারল্যান্ড। তিনি ছিলেন হচ্ছে একজন ডাচ, তার মানে কি নেদারল্যান্ডের অধিবাসী।
এবং তিনি কিন্তু গেরিলা যুদ্ধ হিসেবে 2 নাম্বার, তার মানে কি ঢাকাতে কিন্তু যুদ্ধ করছেন এবং তার এই যুদ্ধের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দিছে। তাহলে উইলিয়াম অদারল্যান্ড। 21 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? ক। ওকে, সো 22 নম্বর প্রশ্ন দেখি যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের যে অভিযানের নাম ছিল কি? তো এক একটা অভিযানে কিন্তু এক একটা নাম দেওয়া হয়। অপারেশন কিলিং মেশিন, অপারেশন সার্চলাইট, এটা জানি যে আমাদের নিরস্ত যে বাঙালি আছে, ঘুমন্ত বাঙালি, তাদের উপর 25 মার্চ এই গণহত্যাটা চালাইছিল, যে অপারেশনটা হয়। তো আমি আগে অপারেশন মানে ভাবতাম কি এটা মনে হয় যে কেটে ফেলে দিবে এরকম কিছু একটা, বাট অ্যাকচুয়ালি কিন্তু অপারেশন মানে কিন্তু সেই জিনিসটা না। অপারেশন মানে কি এক একটা মিশন টার্গেট করা হয়। যেমন অস্ত্র পাচার, আমি ভাবতাম কি মনে হয় ভিতরে অস্ত্র নিয়ে সেই দেশ থেকে ওই দেশে মনে হয় পালাই যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেরকম বিষয় না। অস্ত্র পাচার মানে কিন্তু ওই যে অপারেশন করা, যেটাকে বলি আমরা। সো মুক্তিযোদ্ধাদের যে পাকিস্তানি যে জাহাজ ধ্বংস করছিল বা ইউএসএ যে জাহাজগুলো দিছিল সেগুলো ধ্বংস করছিল হচ্ছে অপারেশন জ্যাকপট এই নামে দিয়ে, মানে এদের অপারেশনটার নাম কি ছিল? অপারেশন জ্যাকপট। তাই সঠিক উত্তর হবে হচ্ছে 22-এর ক। ওকে, সো 23 নম্বর প্রশ্নটা দেখি, কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? তো মানে শেখ হাসিনা সে নিজেই বলছে যে বাংলাদেশকে স্বীকৃতি প্রথম দিছিল হচ্ছে ভুটান। ভারত অ্যাকচুয়ালি তো বড় দেশ, তো ওইটা স্বীকৃতি দিতে আসলে কেমন হয়ে যায়, তো ভারত কি করছে, সর্বপ্রথম ভুটানকে দিয়ে একটু টেস্ট করছে যে তুমি আগে স্বীকৃতি দাও, দেখি বাইরের দেশগুলো কেমন কি বলে। তো যখন ভুটান স্বীকৃতি দিছে, তো দেখতেছে যে বাইরের দেশগুলো থেকে খুব বেশি প্রেশার টেশার কিছু নাই। তখন আছে ভারত আছে বিকালের দিকে বলছে যে বাংলাদেশকে আমরা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি করে দিলাম। সো তাইলে সঠিক উত্তর হবে কোনটা? ভুটান। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়। 24 নম্বর প্রশ্নে, মুক্তিযুদ্ধের সময় 10 নম্বর সেক্টর কোনটি ছিল? তো মুক্তিযুদ্ধের সময় 10 নম্বর সেক্টরটা ছিল হচ্ছে নৌ সেক্টর, যেটা ছিল হচ্ছে সমুদ্রের তীরবর্তী, অর্থাৎ যে আমাদের দক্ষিণবঙ্গের যে বঙ্গোপসাগর আছে ওই তীরবর্তী। তো তাহলে সঠিক উত্তর হবে কোনটা? গ, নৌ কমান্ডো। আর এখানকার কিন্তু কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। 25 নম্বর প্রশ্নে যাই, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? তো বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করছে 16 ডিসেম্বর। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের প্রথম যে স্থাপত্য ছিল সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। এটা হচ্ছে স্থাপত্য করছে কে? আব্দুর রাজ্জাক। এটা কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুর। আব্দুর রাজ্জাক, এটা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। জয়দেবপুর চৌরাস্তার মোড়ে আছে জাগ্রত চৌরঙ্গী, এটা অবস্থিত। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, জাগ্রত চৌরঙ্গী। এরপর চলে আসি 26 নম্বর প্রশ্নে, বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদের যে সংসদ নির্বাচন এটা হয়েছিল জাতীয় পরিষদে বাংলাদেশে, মানে স্বাধীনতার পর প্রথম নির্বাচন হয়েছে 7 মার্চ 1973 সালে। প্রথম নির্বাচনটা হয়েছিল 7 মার্চ 1973 সালে। বঙ্গবন্ধু এদেশে আসেন আছে 1972 সালে 10 জানুয়ারি। আসার পর একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি বলেন যে আমাদের 70-এর নির্বাচনে যারা জিতছে সবাই হচ্ছে জাতীয় সংসদের সদস্য। পরে তিনি 1 বছর এইভাবে চলে দেন, সাধারণ নির্বাচন দেন আছে 7 মার্চ 1973 সালে, এবং ওই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সো পরের প্রশ্নে চলে যায়, পদ্মা সেতুর দৈর্ঘ্য, এটা আর বলবো না, এটা হচ্ছে গ নাম্বার হবে সঠিক উত্তর 6.15 কিলোমিটার। এরপর আছে 28 নম্বর প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাস্কর্য সাবাস বাংলাদেশ এর ভাস্কর্য নির্মাতা কে? তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্য আছে সাবাস বাংলাদেশ, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি নির্মাতা হচ্ছে নিতুন কুন্ডু। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে সাবাস বাংলাদেশ বলি বা সামসুজ্জ আছে, অনেকেই আছে। সো সাবাস বাংলাদেশের স্থপতি দিলে কে? নিতুন কুন্ডু। এরপর আছে 29 নম্বর প্রশ্ন, যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি কে? আমাদের স্মৃতিসৌধ সাভারে অবস্থিত, স্বাধীনতা যুদ্ধের স্বীকৃতি স্বরূপ এটা দেওয়া হয়েছে। তো এই স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। মনে রাখতে হবে সৈয়দ মইনুল হোসেন হচ্ছে এটার স্থপতি। তাহলে সঠিক উত্তর হবে 29-এর ক। সো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে, ইউনেস্কো কোন তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? তো এদেশেও কিছু বাঙালিদের বিভিন্ন ধরনের কারণে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর যে অধিবেশন হয় সেইখানে ইউনেস্কোর সদস্য দেশগুলোর মধ্যে 188টি দেশ
এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল? একটা কথা বলতে চাই, আমরা স্বীকৃতি তো বুঝি, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু পালন হয় 2000 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয় কিন্তু 2000 সাল থেকে, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ প্রশ্নটা ঘুরাই দিতে পারে যে ঠিক আছে স্বীকৃতি তো দিছে যে 1900, বুঝলাম যে 99 সালে 17 নভেম্বর, বাট পালন হয় কবে? পালন হয় হচ্ছে 2000 সাল থেকে। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? তো 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু যেখানে দাঁড়ায় আছে ভাষণ দিছিলেন, ওইখানে একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। ওই স্তম্ভটাকে বলা হয়েছে স্বাধীনতা স্তম্ভ, এবং এটা অবস্থিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আর একটা জিনিস আছে, শিখা চিরন্তন, শিখা চিরন্তন, যেটা সারা জীবনই জ্বলতে থাকবে, এটাও অবস্থিত কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে। এটাও অবস্থিত কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে। এবার চলে যায় 32 নম্বর প্রশ্ন, যে কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য নিউ ইয়র্কের কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করছিলেন? তো কনসার্ট ফর বাংলাদেশ যে নিউ ইয়র্কের ম্যাডিসন গার্ডেনে করা হয়েছিল, এটা বেসিক্যালি হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর এর অনুরোধে জর্জ হ্যারিসন ইনি হচ্ছে এটা করছিলেন। এছাড়া কিন্তু বব ডিলান ছিলেন। বব ডিলান কিন্তু নোবেল পুরস্কার পাইছিল 2006 সালে তার যে সারা জীবনের সাহিত্যকর্ম, এই জন্য। তো জর্জ হ্যারিসন হবে কি সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে গোয়া, জর্জ হ্যারিসন। সো পরের প্রশ্নটা একটু দেখি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়েছিল হচ্ছে 8 জানুয়ারি, বাট পরে তিনি কিন্তু মুক্ত হয়ে চলে গেছিলেন লন্ডনে, কারণ পাকিস্তান সরাসরি আমাদের দেশে বঙ্গবন্ধুকে পাঠায় না, এখান থেকে পাঠাইছিল লন্ডনে। লন্ডন থেকে ভারত হয়ে তারপর তিনি কিন্তু বাংলাদেশে আসছিলেন। তো বাংলাদেশে তিনি আসছিলেন হচ্ছে 10 জানুয়ারি, এই জন্য 10 জানুয়ারিকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয় 10 জানুয়ারিকে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। এরপর 34 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সর্বপ্রথম বাংলাদেশকে 9টি সেক্টরে ভাগ করা হয়েছিল, বাট পরে দেখলো কি আসলে মুক্তিযুদ্ধ সুন্দরভাবে চালানো সম্ভব না, তখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, 11টি। এরপর আছে 35 নম্বর প্রশ্ন, এভারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এভারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি 1971 সালে কত তারিখে প্রদান করেছে? তো আমরা জানি যে এটা হচ্ছে 7 মার্চের ভাষণ। 7 মার্চ রেসকোর্স ময়দানে 10 লক্ষ মানুষের সামনে এই ভাষণটা দিছিলেন, এবং খুবই কিন্তু ফেমাস একটা ভাষণ, এবং এটা কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটা কিন্তু দিয়েছে ইউনেস্কো। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ক, 7 মার্চ। সো পরের যে প্রশ্ন আছে, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? চামেলি হাউস, বাংলা একাডেমি, বাংলা ভবন, আহসান মঞ্জিল আর বর্ধমান হাউস। তো এইখানে এই ধরনের প্রশ্ন আসলে দুইটা জায়গায় আসলে প্যাচ লেগে যায়, একটা হচ্ছে চামেলি হাউস আর একটা হচ্ছে বর্ধমান হাউসে, কারণ দুইটাই হচ্ছে হাউস রয়েছে। আর আহসান মঞ্জিল বর্তমানে আছে একটা জাদুঘর, এখানে আছে প্রাচীনকালে আছে আমাদের এখানকার যে নবাবরা থাকতো, বিভিন্ন ধরনের ভাবে থাকতো, নবাব সলিমুল্লাহ, তাদের পূর্বপুরুষরা থাকতো, তো এটা এখন বর্তমানে জাদুঘর হয়ে গেছে। তো এই দুইটার মধ্যে একটু মনে রাখতে হবে, চামেলি হাউস এইখানে আছে সিরডাপ এর কার্যালয় অবস্থিত, সিরডাপের কার্যালয় চামেলি হাউসে অবস্থিত। আর বর্ধমান হাউস এইখানে হচ্ছে বাংলা একাডেমির কার্যালয় অবস্থিত, সুন্দর করে মনে রাখতে হবে। সো সঠিক উত্তর হবে হচ্ছে বর্ধমান হাউস, মানে গ নাম্বারটা হবে হচ্ছে সঠিক উত্তর। ওকে, সো পরের প্রশ্নটা একটু দেখি, যে কোন সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? তো ক্রিকেটের ক্ষেত্রে দুইটা প্রশ্ন কমনলি আপনাদের বেশি আসবে, একটা হচ্ছে ওয়ানডে স্ট্যাটাস আর একটা হচ্ছে টেস্ট স্ট্যাটাস। তো বাংলাদেশ দল ওয়ানডে স্ট্যাটাস এটা লাভ করছে হচ্ছে 1997 সালে, 1997 সালে। আর যদি বলে যে টেস্ট স্ট্যাটাস কবে, তাহলে দিবেন 2000 সালে। এবং বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলছিল, ওয়ানডে বিশ্বকাপ খেলছিল 1999 সালে। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? ঘ, 1997 সালে। এরপর চলে যায় 38 নম্বরকে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছেন কোন সংস্থা? ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার একটা মাত্র অধিকার আছে, সেটা হচ্ছে কি ইউনেস্কোর। ইউনেস্কো সাধারণত হচ্ছে এই ঘোষণাগুলা করে থাকে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ, ইউনেস্কো। ওকে, সো পরের প্রশ্ন দেখি 39 নম্বর, যে চাকা এর সাথে কোনটির সম্পর্ক
হীন বা কোনটার সাথে আসলে সম্পর্ক নাই চাকার। তো ইতিহাসের যেটা বলা হয় তাকে অগ্রযাত্রায় সব থেকে বড় আবিষ্কার ছিল হচ্ছে চাকা, যার কারণে আজকে যে গাড়ি চলতেছে, আজকে যে সব জিনিস চলতেছে, এটা কিন্তু চলতেছে কেন? চলতেছে আছে চাকা আবিষ্কারের ফলে। তো চাকার সাথে আসলে সম্পর্ক ছিল না সে রৌপ্য যুগের চাকা টাকা এসব আবিষ্কার হয়নি, সো এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এরপর চলে যায় 40 নম্বর প্রশ্নে, কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে? যেহেতু আছে নির্মিত হয়, তো নির্মিত হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশের মানুষের টাকায়। যেমন মোবাইল ফোনে দেখবেন যে এটা ট্যাক্স কাটে, তো এগুলা কি হবে তাইলে? বাংলাদেশ সরকার, আসলে জনগণের টাকায় হচ্ছে, বাংলাদেশ সরকার না, সরকার তো আর টাকা দেয় না, এই টাকাটা দিচ্ছে কে? জনগণের টাকায়, অর্থাৎ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এরপর চলে যায় 41 নম্বর প্রশ্নে, মুজিবনগর সরকার কবে গঠিত হয়? তো মুজিবনগর সরকার গঠিত হয়েছিল হচ্ছে 10 এপ্রিল 1971 সালে। আর শপথ গ্রহণ করছিল কবে? 17 এপ্রিল 1971 সালে। শপথ নিয়েছে 17 এপ্রিল 1971 সালে। ওকে, সো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন হচ্ছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই যে চরণ, এর রচয়িতা কে? তো আমাদের অনেকে কি করে, সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর দেয়, কারণ এইসব জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কেউ লেখার মতো কেউ আছে নাকি? কিন্তু একটা জিনিস আমরা ভুল করি, এখানে যে দ্বিজেন্দ্রলাল রায়, বানানটা দেখে অনেক কঠিন মনে হয় আর উচ্চারণ করতে তো খুব কষ্ট হচ্ছে, তো ঠিক আছে ওইটা দেওয়া যাবে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু উত্তর হবে কি? গোয়া দ্বিজেন্দ্রলাল রায়। সুন্দর করে মনে রাখতে হবে, এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এগুলা দিলে সে 0 পাবে। ওকে, সো সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। এরপর চলে যায় 43 নম্বর প্রশ্নে, কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? তো বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল 1974 সালে 17 সেপ্টেম্বর। 1974 সালে 17 সেপ্টেম্বর। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? খ, 1974 সালে। এবং যে প্রশ্নটা আছে লাস্টে, সেটা হচ্ছে 44 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কয়টি জেলার সমন্বয়ে গঠিত? তো পার্বত্য চট্টগ্রাম মূলত বেসিক্যালি 3টা জেলার সমন্বয়ে হয়ে থাকে। একটা হচ্ছে রাঙ্গামাটি, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বান্দরবান, আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে খাগড়াছড়ি। এই 3টা জেলার সমন্বয়ে পার্বত্য চট্টগ্রামের যে বোর্ড সেটা গঠিত হয়ে থাকে। 64টি জেলার মধ্যে 61টি জেলায় হচ্ছে জেলা পরিষদ আছে, শুধুমাত্র 3টা জেলায় নাই, সেই 3টা হচ্ছে আমাদের এই যে 3টা জেলা আছে এই 3টাই। তাই সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, 3টি। তাহলে কয়টি জেলায় আছে পার্বত্য চট্টগ্রাম? 3টি। ওকে, সো মেডিকেলের যে প্রশ্ন ছিল তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বা বিগত সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো আমরা এখন আলোচনা করলাম। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের যে 15টা লেকচার দিয়ে আমাদের জিকে লেকচারটা সাজানো ছিল, এটাই হচ্ছে আমাদের শেষ লেকচার ছিল। তো সবাই ইনশাল্লাহ যদি আমাদের 15টা লেকচার করেন, আশা করি যে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষায় যে মার্কটা আসবে আপনারা সম্পূর্ণই কভার করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেডিবির পক্ষ থেকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।